আজ আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের গভীরে ডুব দেব, তার দক্ষিণ ভারত জুড়ে ২ বছরের দীর্ঘ তীর্থযাত্রা। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ তীর্থযাত্রা ছিল না, এটা ছিল এমন এক সফর যা তার সদ্য শুরু হওয়া ভক্তিমূলক আন্দোলনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? ১৫১০ সাল, মাত্র ২৪ বছর বয়সী একজন নেতা, যার প্রভাব তখন তুঙ্গে, পুরীর পণ্ডিত সমাজ থেকে শুরু করে রাজদরবার পর্যন্ত সবাই তাকে এক বাক্যে মানছে। ঠিক এমন একটা সময়ে তিনি কেন সবকিছু ছেড়ে ছুড়ে এক অজানা পথের দিকে হাঁটা দিলেন? কি এমন ছিল সে যাত্রায়? চলুন সময়টাকে একটু কল্পনা করার চেষ্টা করি। এপ্রিল মাস ১৫১০ সাল, চৈতন্য মহাপ্রভু সবেমাত্র পুরীর সবচেয়ে জ্ঞানী পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে এক ধর্মতাত্ত্বিক বিতর্কে হারিয়েছেন। মানে পুরীর আধ্যাত্মিক জগতে তখন রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। তার নামডাক, তার খ্যাতি তখন আকাশ ছোঁয়া। ভাবুন তো, তার সামনে দুটো রাস্তা খোলা ছিল। একদিকে পুরীতে থেকে নিজের ক্রমবর্ধমান খ্যাতি, সম্মান আর ক্ষমতাকে আরও গুছিয়ে নেওয়া, আর অন্যদিকে এই সব কিছু ছেড়ে দিয়ে একা একা দক্ষিণে এক অজানা বিপদসংকুল যাত্রায় বেরিয়ে পড়া। তিনি দ্বিতীয় পথটাই বেছে নিলেন। এক কথায় একটা অবিশ্বাস্য আর দুঃসাহসী সিদ্ধান্ত ছিল এটা। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়াটা কিন্তু বেশ কঠিন, কারণ তার একমাত্র সঙ্গী কৃষ্ণদাস এই ভ্রমণের কোনো কিছু লিখে রেখে যাননি। তাই আমরা যা কিছু জানি তার বেশিরভাগটাই পরবর্তীকালে জীবনী গ্রন্থগুলো থেকে নেওয়া হয়েছে। মানে ইতিহাসবিদদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, আর আমাদেরও ঘটনাগুলো একটু সমালোচনামূলক দৃষ্টিতেই দেখতে হবে। তো চলুন তার যাত্রার প্রথম বড় ঘটনাটার দিকে তাকায়। জায়গাটা হলো কুর্মক্ষেত্র, বিষ্ণুর কুর্ম অবতারকে উৎসর্গ করা এক বিখ্যাত মন্দির। আচ্ছা, ষোড়শ শতাব্দীর সমাজ ব্যবস্থাটা একবার ভাবুন। তখন কুষ্ঠরোগ মানে শুধু একটা ভয়ঙ্কর শারীরিক কষ্টই নয়, এটা ছিল একটা সামাজিক মৃত্যু। এই রোগে আক্রান্ত হলে সমাজটাকে পুরোপুরি বাতিল করে দিত। ঠিক এই রকমই এক পরিস্থিতিতে বাসুদেব নামে একজন ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর দেখা হয়, যার কুষ্ঠরোগ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু চৈতন্য কি করলেন? তিনি যা করলেন তা ছিল সেই সময়ের প্রেক্ষিতে একেবারে অচিন্তনীয়। তিনি একটুও পিছু হটলেন না, বরং সেই সময়ের সমস্ত সামাজিক আর ধর্মীয় প্রথাকে একপাশে সরিয়ে রেখে তিনি বাসুদেবকে জড়িয়ে ধরলেন। এটা শুধু দয়া দেখানো ছিল না, এটা ছিল একটা বিরাট ধর্মতাত্ত্বিক বার্তা, যে ঈশ্বরের চোখে মানুষের শারীরিক অবস্থা বা সামাজিক পরিচয় কোনো কিছুই বাধা হতে পারে না। আর ব্যাপারটা শুধু সারিয়ে তোলাতেই থেমে থাকেনি। এর পরের ঘটনাটা আরও আশ্চর্যজনক। চৈতন্য শুধু তাকে সুস্থই করলেন না, উল্টে তাকে একজন আচার্য বা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করলেন। ভাবা যায়, একজন সমাজ থেকে বিতাড়িত মানুষকে তিনি আধ্যাত্মিক নেতার আসনে বসিয়ে দিলেন। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে তার আন্দোলনে জাতপাত বা সামাজিক অবস্থানের চেয়ে ভক্তিই ছিল আসল পরিচয়। এরপর তার যাত্রা পৌঁছাল গোদাবরী নদীর তীরে। এখানে তার সঙ্গে দেখা হল বিদ্যানগরের অত্যন্ত প্রভাবশালী রাজ্যপাল রামানন্দ রায়ের। আর এই সাক্ষাৎটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই দুজনের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটাকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম সেরা থিওলজিক্যাল ডিসকাশন বলা যেতে পারে। চৈতন্য খুব ধীরে ধীরে রামানন্দ রয়কে ধর্মের স্তরগুলো পার করিয়ে গভীরে নিয়ে যাচ্ছিলেন। শুরুটা হয়েছিল প্রথাগত ধর্মীয় কর্তব্য বা বর্ণাশ্রম ধর্ম দিয়ে, তারপর সেখান থেকে শাস্ত্রীয় ভক্তি, এবং সবশেষে আলোচনা পৌঁছাল একেবারে মূল জায়গায়, নিঃস্বার্থ দিব্য প্রেম বা প্রেম ভক্তিতে। একজন সন্ন্যাসী আর একজন হাই প্রোফাইল গভর্নরের এই আলোচনা, এটা কিন্তু সাধারণ ব্যাপার ছিল না। এই কথোপকথনটাই পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একটা ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে। এর মাধ্যমে ভক্তি আন্দোলনের মধ্যে একটা নতুন ধরনের নান্দনিকতা আর বুদ্ধিবৃত্তিক গভীরতা যুক্ত হয়। এরপর চৈতন্য পৌঁছালেন শ্রীরঙ্গেমে, যা ছিল শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের এক বিরাট কেন্দ্র। এখানে তিনি বর্ষাকালের ঐতিহ্য মেনে চাতুর্মাস্য ব্রত পালনের জন্য থামলেন। ৪ মাস, ভাবুন একবার, এটা কোনো ছোটখাটো সফর ছিল না। ভেঙ্কট ভট্টে নামে এক ব্রাহ্মণের বাড়িতে তিনি অতিথি হয়েছিলেন। এই দীর্ঘ সময়টা ছিল গভীর আলোচনা, সম্পর্ক তৈরি এবং ভাব বিনিময়ের একটা দারুণ সুযোগ। আর এই ৪ মাসের একটা দীর্ঘমেয়াদী প্রভাব ছিল, যা হয়তো তখন কেউ ভাবতেও পারেনি। বেঙ্কট ভট্টের ছেলে তরুণ গোপাল চৈতন্যের সান্নিধ্য এসে ভীষণভাবে অনুপ্রাণিত হন। আর এর ফল, কয়েক দশক পরে এই গোপালই উত্তর ভারতে বৃন্দাবনে গিয়ে স্বরূপ গোস্বামীর একজন হয়ে ওঠেন। গোপাল ভট্ট গোস্বামী মানে এই আন্দোলনের ভবিষ্যতের রূপকারদের একজন।
কিন্তু এই যাত্রাটা শুধু মানুষ আর জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটা ছিল এক জ্ঞান আহরণের সফরও, এক কথায় একটা ইন্টেলেকচুয়াল জার্নি। এই সময়ে তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি খুঁজে বের করেন। এই দুটি বই হল ব্রহ্মসংহিতা আর কৃষ্ণ কর্ণামৃত। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্রহ্মসংহিতার পাণ্ডুলিপিটা পাওয়া গিয়েছিল মারাঠি লিপিতে, আর কৃষ্ণ কর্ণামৃত ছিল মালয়ালাম লিপিতে। এর থেকে বোঝা যায় এই যাত্রার মাধ্যমে তিনি কিভাবে বিভিন্ন অঞ্চলের সাহিত্য আর ঐতিহ্যকে এক সূত্রে বাঁধছিলেন। এর মানেটা কিন্তু বিশাল। এই বইগুলো খুঁজে পাওয়ার মাধ্যমে চৈতন্য আসলে কোনো শূন্য থেকে নতুন ঐতিহ্য তৈরি করছিলেন না, বরং তিনি তার আন্দোলনকে দক্ষিণ ভারতের বহু পুরনো এবং প্রতিষ্ঠিত ভক্তির ধারার সঙ্গে জুড়ে দিচ্ছিলেন। এতে গৌড়ীয় আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তিটা আরও অনেক বেশি মজবুত হয়ে ওঠে। তো সব মিলিয়ে এই 2 বছরের দীর্ঘ যাত্রার আসল প্রভাবটা কী ছিল? পুরী থেকে কন্যাকুমারী আর তারপর পণ্ঢরপুর হয়ে আবার পুরীতে ফেরা, এই বিশাল ভ্রমণটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। যদি আমরা পুরো ব্যাপারটাকে 3টে পয়েন্টে ভাগ করি তাহলে দাঁড়ায় এই রকম। প্রথমত, প্রাতিষ্ঠানিক দিক থেকে গোপাল ভট্টের মতো দক্ষিণ ভারতের ব্যক্তিত্বরা আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্বে চলে এলেন। দ্বিতীয়ত, শাস্ত্রীয় দিক থেকে দক্ষিণের গুরুত্বপূর্ণ বইগুলো আন্দোলনের ধর্মতাত্ত্বিক ভিত্তিকে আরও পাকা করল। আর তৃতীয়ত, ভৌগোলিক দিক থেকে এই আন্দোলনটা বাংলা আর উড়িষ্যার গণ্ডি পেরিয়ে একটা সর্বভারতীয় রূপ পেল। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা আন্দোলন হয়তো একটা উপমহাদেশ পাড়ি দিতে পারে, কিন্তু সেটা কি সেই উপমহাদেশকে বদলে দিতে পারে? চৈতন্যের দক্ষিণ ভারত যাত্রা দেখিয়েছিল যে হ্যাঁ, সঠিক নেতৃত্ব, মানুষের সাথে সংযোগ আর গভীর চিন্তাভাবনার মাধ্যমে সেটা সত্যিই সম্ভব। আমাদের এই 10 পর্বের সিরিজের নতুন পর্ব আমরা প্রতি সপ্তাহেই নিয়ে আসি। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের বিশ্লেষণের সঙ্গে একমত হন বা না হন, আপনাদের মতামতটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি, তাই কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে পারেন। আমাদের হ্যান্ডেল হল সিলুয়েট লোরেজ, আর আমাদের ওয়েব পেজ হল silores.github.io। ধন্যবাদ।